নকুড়চন্দ্র চাকলাদারকে তোমরা চেনো না, চেনার কথাও নয়। তিনি তো আর আব্রাহাম লিঙ্কন, গান্ধীজি, নেতাজি কি রবীন্দ্রনাথের মতো বিখ্যাত কেউ নন। আমিও তাকে চিনতাম না। 2 মাস আগে পাটনা থেকে বদলি হয়ে যেই তিনি আমাদের অফিসে এলেন, তার 3 দিনের মধ্যে জানতে পারলাম তিনি এসে গেছেন। আমাদের অফিসটা বিরাট। পেল্লায় একখানা 7 তলা বাড়িতে 600 লোক কাজ করে। আমার ঘর 4 তলায়। খবর রটে গেল নকুড়বাবুর মতো খাইয়ে লোক নাকি ইন্ডিয়াতে আর দ্বিতীয়টি নেই। আমাদের অফিসের চারপাশে যত খাবারের দোকান আছে, সেগুলোতে যত ইডলি, ধোসা, এগরোল আর তেলে ভাজা বানানো হয়, তার সিকিভাগই নাকি তিনি খেয়ে ফেলছেন। আরও জানা গেল তিনি কলকাতায় চলে আসার পর পাটনায় নাকি 2টো খাবারের দোকান বন্ধ হয়ে গেছে। ওই 2টো দোকানের যত লাড্ডু, গুলাবজাম, কালাকাঁদ আর প্যাঁড়া তিনি নাকি একাই কিনে নিতেন। নকুড়বাবু চলে আসায় 2 দোকানদার খুবই কান্নাকাটি করছে। শোনা যাচ্ছে তারা কলকাতায় এসে অফিসের বড় কর্তাদের হাতে পায়ে ধরে ফের নকুড়বাবুকে পাটনায় নিয়ে যেতে চেষ্টা করবে। আরও জানতে পারলাম নকুড়বাবুর কেউ নেই, বাবা মা ভাই বোন কেউ না, বিয়ে পর্যন্ত করেননি। শিয়ালদার কাছে এক বন্ধুর বাড়িতে একখানা ছোট ঘরে থাকেন, আর যা মাইনে পান সবই খেয়ে শেষ করে ফেলেন। তার খাওয়ার যা বহর, তাতে নাকি মাইনের টাকায় চলে না, মাঝে মাঝেই ধার করতে হয়। আমাদের ডিপার্টমেন্টের কানাইবাবু, গজবাবু, ভবতোষবাবু এমনি অনেকেই নকুড়বাবুর সঙ্গে আলাপ করে এসেছেন। তারা বলেছেন, যান যান মশাই, একবার নকুড়বাবুর খাওয়া দেখে আসুন। নিজের চোখে না দেখলে বিশ্বাস করবেন না যে মানুষ এত খেতে পারে। লোকটাকে দেখার খুব ইচ্ছা হচ্ছিল। আজকাল তো আর খাইয়ে লোক তেমন চোখে পড়ে না। 4খানার জায়গায় 6খানা লুচি আর 2 হাতা মাংস খেলেই লোকের পেট আইঢাই করতে থাকে। 3 দিন খাওয়া দাওয়া বন্ধ রাখতে হয়। এখনকার মানুষজনের পেট খুব ছোট হয়ে গেছে, তাতে খাবার দাবার খুব কম ধরে। নকুড়বাবুর কাছে যাই যাই করে 15 দিন কেটে গেল। অফিসে ভীষণ কাজের চাপ চলছিল। শেষ পর্যন্ত একদিন তার ঘরে চলেই এলাম। আগেই খবর পেয়েছিলাম নকুড়বাবু বসেন 1 তলায়। তার ঘরে আসতেই চোখে পড়ল গোলগাল টুকটুকে ফর্সা একটি লোক খালি গায়ে চেয়ারে বাবু হয়ে বসে আছেন আর দরদর করে ঘামছেন। সময়টা গরমকাল কিনা, তাই এত ঘাম। যতই গরম পড়ুক, কেউ যে জামা গেঞ্জি খুলে অফিসে বসে থাকতে পারে আগে কখনো দেখিনি। ভদ্রলোকের সামনে বড় টেবিল, টেবিলের এধারে চেয়ারে আরও 3 জন বসে আছেন। এদের আমি চিনি, এরা আমাদের অফিসেই কাজ করেন। খালি গায়ে লোকটি যে নকুড়বাবু বলে দিতে হলো না। আমাকে দেখেই হাত জোড় করে বললেন, আসুন আসুন, নমস্কার। নমস্কার বলে টেবিলের কাছে চলে এলাম। বসুন বসুন। একটা চেয়ার টেনে বসে পড়লাম। নকুড়বাবু বললেন, আমাকে দেখতে এলেন বুঝি? আমার খাওয়া দাওয়ার কথা নিশ্চয়ই কেউ আপনাকে শুনিয়েছে। কেন এসেছি নকুড়বাবু ঠিক ধরে ফেলেছেন, কিন্তু সে কথা তো মুখের উপর বলা যায় না। একটু আমতা আমতা করে বললাম, আপনি আমাদের এই অফিসে নতুন এসেছেন, তাই আলাপ করতে এলাম। নকুড়বাবু 1 নম্বরের বিচ্ছু হেসে হেসে বললেন, না না মশাই, আলাপ টালাপ করতে না, আপনি আসলে এসেছেন আমার খাওয়া দাওয়া দেখতে। একটু থেমে ফের বললেন, সবাই তাই দেখতে আসে কিনা তাই বললাম, কিছু মনে করবেন না। বললাম, না না, মনে করব কেন? এরপর খুঁটিয়ে খুঁটিয়ে আমার নাম, অফিসের কোন তলায় বসি, কোন ডিপার্টমেন্টে কাজ করি, এই সব জিজ্ঞেস করলেন নকুড়বাবু। আমি উত্তর দিতে লাগলাম। আমাদের কথাবার্তার মধ্যে সামনের দেয়ালের বড় ঘড়িটায় টং টং করে 3টে বাজল। সঙ্গে সঙ্গে চঞ্চল হয়ে উঠলেন নকুড়বাবু। দরজার দিকে মুখ ফিরিয়ে ডাকতে লাগলেন,
কেষ্ট, কেষ্ট। কেষ্ট নকুরবাবুর বেয়ারা। কেষ্টকে চিনি, এই অফিসে অনেকদিন কাজ করছে। ফড়িংয়ের মতো রোগা টিংটিঙে চেহারা, মুখ বোতলের মতো লম্বা, মাথার চুল খাড়া খাড়া, দাড়ি গোঁপ পিনের মতো ফুটে আছে, গোল গোল চোখ দুটো সবসময় বাঁই বাঁই করে ঘুরছে। দেখেই বোঝা যায় তার মাথায় সারাক্ষণ শয়তানির কারখানা চলছে। লোকটার বয়স বোঝা যায় না, 30 হতে পারে, 35 হতে পারে, আর 40 হলেই বা আটকাচ্ছে কে? দরজার পাশের টুল থেকে উঠে প্রায় দৌড়েই নকুরবাবুর কাছে চলে এলো কেষ্ট। ঘাড় হেলিয়ে বলল, বলুন স্যার। দেয়াল ঘড়ির দিকে আঙুল বাড়িয়ে নকুরবাবু বললেন, কটা বাজলো খেয়াল আছে? আচ্ছা স্যার, আপনি না ডাকলেও আমি ঠিক চলে আসতাম। দিন। বলে হাত পাতল কেষ্ট। টেবিলের ড্রয়ার থেকে মানিব্যাগ বার করতে করতে নকুরবাবু বললেন, তোমাদের এখানে রাবড়ি কত করে কিলো? 30 টাকা স্যার। গুনে গুনে নগদ 30টি টাকা 25 পয়সা কেষ্টর হাতে দিয়ে নকুরবাবু বললেন, যাও 1 কিলো নিয়ে এসো, বেশি দেরি করবে না, ওই সঙ্গে জর্দা দিয়ে একটা পান এনো। আচ্ছা স্যার। কেষ্ট 1 সেকেন্ডও আর দাঁড়াল না, ছুটে বেরিয়ে গেল। নকুরবাবু এবার আমাদের দিকে ফিরে হে হে করে একটু হাসলেন, তারপর বললেন, কিছু মনে করবেন না, 3টের সময় আমি টিফিন করি, গল্প করতে করতে খাওয়া যাবে খন, কি বলেন? একটু লোভ হলো। 1 কিলো রাবড়ি যখন আসছে, তখন তার থেকে একটু আধটু ভাগ কি আর পাওয়া যাবে না? আমার আগে নকুরবাবুর ঘরে এসে বসেছিলেন অবিনাশবাবু, নরেনবাবু আর ললিতবাবু। আমরা সবাই একসঙ্গে মাথা নেড়ে বললাম, হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই। ধন্যবাদ। বলে নকুরবাবু টেবিলের ড্রয়ার থেকে ধপধপে ফর্সা তোয়ালে বার করে উঠে পড়লেন। দয়া করে আপনারা একটু বসুন, আমি হাত মুখ ধুয়ে আসি। নকুরবাবুর ঘরের পাশেই বাথরুম, তিনি সেখানে চলে গেলেন। কিছুক্ষণ পর ফিরে এসে নকুরবাবু গেঞ্জি আর পাঞ্জাবি পরে ভালো করে চুল আঁচড়ে নিলেন। বললেন, খাওয়া দাওয়া একটা খুব পবিত্র ব্যাপার, যেমন তেমন করে খেলে হয় না, শুদ্ধ মনে শুদ্ধ পোশাকে খেতে হয়, তবেই না খাওয়াটা খাওয়ার মতো হয়। এমন কথা আগে আর কখনো শুনিনি। আমরা বোকার মতো ঘাড় কাত করে সায় দিলাম, তা তো বটেই, তা তো বটেই। ঠিক 10 মিনিটের মধ্যে কেষ্ট রাবড়ির একটা হাঁড়ি আর কলাপাতায় মোড়া পানের খিলি নিয়ে এলো। রাবড়ি আর পান টেবিলে রেখে বলল, জল এনে দি? দাও। নকুরবাবু রাবড়ির হাঁড়ির মুখটা খুলতে খুলতে বললেন, হে হে হে, রাবড়ি দেখে আপনাদের হয়তো একটু চেখে দেখার ইচ্ছে হয়েছে, কিন্তু কিছু মনে করবেন না, প্রাণ গেলেও আমি কিন্তু রাবড়ির ভাগ আপনাদের দিতে পারবো না। রাবড়িটা আমি খুব ভালোবাসি কিনা। রাবড়ির হাঁড়ি দেখে যে আশাটুকু হয়েছিল, নকুরবাবু এক ফুঁয়ে তা নিভিয়ে দিলেন। কি আর করা, উনি যদি না দেন আমরা তো আর কেড়ে খেতে পারি না। মুখে করুণ হাসি ফুটিয়ে আমরা 4 জন একসঙ্গে বলে উঠলাম, না না, আমাদের দিতে হবে না, আপনিই খান। নকুরবাবু চোখ বুজে 1 মিনিট কি ভাবলেন, তারপর আস্তে আস্তে মাথা নেড়ে বললেন, হুঁ, আমি খাবো আর আপনারা শুকনো মুখে সামনে বসে থাকবেন, সেটা ভীষণ খারাপ দেখায়। বলে কেষ্টর দিকে ফিরলেন। মানিব্যাগ থেকে একটা টাকা বের করে তাকে দিতে দিতে বললেন, যাও ক্যান্টিন থেকে বাবুদের জন্য 4 কাপ চা আর 4খানা থিন বিস্কুট এনে দাও। কেষ্ট দৌড়ে গিয়ে চা বিস্কুট এনে আমাদের দিল। নকুরবাবু বললেন, এবার তাহলে শুরু করা যাক। তারপর লোকে যেভাবে পুজোয় বসে, অবিকল সেই রকম মুখ চোখের ভাব করে রাবড়ির হাঁড়ি থেকে পুরু সর তুলে মুখে পুরলেন। খেতে খেতে গল্পও চলতে লাগল। নকুরবাবু বললেন, আপনাদের কলকাতার রাবড়ি যাই বলুন,
দেখতে এমন ভালো না। উত্তম রাবড়ি যদি খেতে হয় তাহলে যেতে হবে মথুরা বৃন্দাবনে। আহা, কি চমৎকার তার গন্ধ আর স্বাদ! একবার খেলে সারা জীবন আর ভুলতে পারবেন না। আমরা কেউ কোনোদিন মথুরা বৃন্দাবন যাইনি, তবু তেতো চায়ে চুমুক দিতে দিতে বললাম, তা তো বটেই, তা তো বটেই। নকুড়বাবু বললেন, যত তাড়াতাড়ি পারেন অফিসে ছুটি নিয়ে একবার মথুরা বৃন্দাবনটা ঘুরে আসুন। ওখানকার রাবড়ি না খেলে ভীষণ দুঃখ থেকে যাবে। ললিতবাবু বললেন, আপনি যখন এত করে বলছেন তখন রাবড়ির জন্য ছুটি নিয়ে একবার মথুরা বৃন্দাবনটা যেতেই হবে। নকুড়বাবু কথা বলছেন ঠিকই, তবে রাবড়ি খাওয়া সমানে চলছেই। আমাদের চোখের সামনে ঘন দুধে ভেজা মোটা এক একটা স্বর হাঁড়ি থেকে তুলে নাচিয়ে নাচিয়ে মুখে পুরছেন। মাঝে মাঝে হাঁড়িটা মুখের কাছে এনে একটু কাত করে সুরুত সুরুত করে চুমুক দিচ্ছেন। একবার খাওয়াটা কিছুক্ষণের জন্য বন্ধ রেখে পকেট থেকে রুমাল বের করে মুখ মুছে নিলেন। আমরা দেখলাম রাবড়ির হাঁড়ি অর্ধেক ফাঁকা হয়ে গেছে। বুঝতে পারলাম এখন খাওয়ার ব্যাপারে ইন্টারভ্যাল চলছে। নকুড়বাবু বললেন, মথুরা বৃন্দাবন যখন যাবেন তখন দেওঘরের কথাটাও মনে রাখবেন। ওখানকার পেঁড়ার তুলনা নেই। ওটা চেখে না দেখলে জীবনে বড় আফসোস থেকে যাবে। আমরা মাথা নেড়ে বললাম, নিশ্চয়ই, দেওঘরের পেঁড়ার কথা আমাদের মনে থাকবে। নকুড়বাবু বলতে লাগলেন, তারপর ধরুন মিহিজামের কালাকাঁদ, লখনৌর বাদাম বরফি, এসব না খেলে বেঁচে থাকার সুখ নেই। আমরা চারজন তেতো কালচে চায়ে চুমুক দিতে দিতে তক্ষুনি সায় দিলাম, সত্যিই সুখ নেই। নকুড়বাবু নড়ে চড়ে বসে এবার বললেন, জানেন, আমি একবার ভারত ভ্রমণে বেরিয়েছিলাম। কেন বলতে পারেন? হচ্ছিল বরফি কালাকাঁদের কথা, তার মধ্যে হঠাৎ ভারত ভ্রমণটা কেন নিয়ে এলেন নকুড়বাবু বুঝতে পারছি না। আমরা বোকার মতো তার মুখের দিকে তাকিয়ে একসঙ্গে বললাম, না তো। হে হে করে হেসে হেসে নকুড়বাবু বললেন, স্রেফ নানা রকম খাবার চেখে দেখতে। আমাদের এই দেশে কত রকম মিঠাই, কত রকম মাংসের খাবার আর নিরামিষ খাবার আছে ভাবতেও পারবেন না। দিল্লিতে চলে যান, সেখানে পাবেন মোগলাই আর পাঞ্জাবি খানা, পোলাও কোরমা থেকে পালং পনির, সোহন হালুয়া, সোনপাপড়ি, চানা বাটোরা, ক্রিম মটর। হায়দ্রাবাদে যান, পাবেন কাবাব। কাবাব কি এক রকমের? টিকিয়া কাবাব, গুলি কাবাব, শিক কাবাব। বেনারস যান, পাবেন মেওয়া, মালাই। জয়পুর যান, সেখানে যে কত রকমের ভুজিয়া পাবেন তার ঠিক নেই। তবে মশাই সাউথ ইন্ডিয়ায় তেমন জুত পাবেন না। কাহা তকার ইডলি ধোসা খাওয়া যায় বলুন দেখি। তবে গোয়ায় যেতে ভুলবেন না, ওখানকার কুকেরা তো ওয়ার্ল্ড ফেমাস, জগৎ বিখ্যাত। ওদের ধনেপাতা দিয়ে মুরগির মাংস যে না খেয়েছে সে জানে না তার কত বড় ক্ষতি হয়ে গেছে। বলতে বলতে দু চোখ জলজল করতে থাকে নকুড়বাবুর। খাবারগুলোর নাম করতে করতে জিভে জল এসে গিয়েছিল। সুরুত করে টেনে নিয়ে গিলে ফেললেন। আমরা হাঁ করে তাকিয়ে রইলাম। নকুড়বাবু থামেননি, একটানা বলতে লাগলেন, ভাববেন না, আপনারা যখন ভারত ভ্রমণে বেরোবেন তখন একখানা চার্ট করে দেব। কোথায় গিয়ে কোন হোটেলে বা ধর্মশালায় উঠবেন, কোন দোকানে ভালো রাবড়ি, কোন রেস্তোরাঁয় বেস্ট কাবাব পাওয়া যায়, সব তাতে লেখা থাকবে। চার্টটা হাতে থাকলে আপনাদের এতটুকু অসুবিধা হবে না। আমরা ঘাড় নেড়ে জানালাম, নকুড়বাবু চার্ট করে দিলে কোনো অসুবিধা হবে না। নকুড়বাবু এবার বলতে লাগলেন, আরে মশাই, লোকে দেশ ভ্রমণে গিয়ে শুধু পুরনো মন্দির, ভাঙা দুর্গ, পাহাড় পর্বত, জঙ্গল, লেক এসব দেখে বেড়ায়। এগুলো দেখে যে কি লাভ আমার মাথায় ঢোকে না। তার চেয়ে যেখানে যাবি সেখানকার ভালো ভালো জিনিস চেখে দেখ, তবেই না জীবন সার্থক হবে।
নইলে শুধু শুধু ঘোরাঘুরি করে লাভটা কি? বলতে বলতে আবার রাবড়ির হাঁড়িতে হাত ঢুকিয়ে খেতে শুরু করলেন। খাওয়ার সঙ্গে সঙ্গে সারা ভারতবর্ষের খাবার দাবারেরও লিস্ট দিয়ে সেগুলোর স্বাদ কেমন বুঝিয়ে দিতে লাগলেন নকুরবাবু। এদিকে আমাদের চোখের সামনে রাবড়ির হাঁড়ি একেবারে ফাঁকা হয়ে গেল। তারপর নকুরবাবু হাঁড়িটার ভেতর মুখ ঢুকিয়ে জিভ দিয়ে চেটে চেটে সেটার গায়ে যেটুকু রাবড়ি লেগেছিল সাফ করে ফেললেন। এখন দেখলে কে বলবে কয়েক মিনিট আগেও ওটার ভেতর পুরো 1 কিলো রাবড়ি ছিল। খাওয়া দাওয়া শেষ করে ফাঁকা হাঁড়িটা কেষ্টর হাতে দিয়ে তিনি বাথরুমে চলে গেলেন। মুখ টুক ধুয়ে ফিরে যখন এলেন তার মুখ চোখ পুঁচকে গেছে। পেটে হাত বুলিয়ে এবং টিপে টুপে কি যেন বুঝতে চেষ্টা করলেন। আমরা জিজ্ঞেস করলাম, কি হলো নকুরবাবু? নকুরবাবু অন্যমনস্কর মতো বললেন, আমার একটা খটকা লাগছে। কিসের খটকা? পরে বলছি, বলে একটা লম্বা ঢেকুর তুলে টেবিল থেকে জলের গেলাসটা নিয়ে ঢকঢক করে খেয়ে ফেললেন। তারপর সেই জর্দা দেওয়া পানের খিলিটা মুখে পুরে বললেন, আপনারা প্লিজ বসুন, দয়া করে চলে যাবেন না, আমি একটু ঘুরে আসছি, 15 মিনিটের মধ্যে ফিরে আসব। ভদ্রলোকের হঠাৎ কি হলো কিছুই বুঝতে পারছি না। আমরা মুখ চাওয়াচাই করতে লাগলাম। ভাবলাম দেখাই যাক 15 মিনিট অপেক্ষা করে। 15 মিনিট বসতে হলো না। 13 মিনিট 28 সেকেন্ডের মাথায় নকুরবাবু ফিরে এসে তার চেয়ারে বসতে বসতে হাঁক দিলেন, কেষ্ট! কেষ্ট দরজার বাইরে তার টুল থেকে উঠে হন্তদন্ত হয়ে ছুটে এলো। নকুরবাবু ধীরে সুস্থে তার মুখের দিকে তাকিয়ে ডান হাতটি পাতলেন। মধুর গলায় বললেন, 3টে টাকা ফেরত দাও ভাই। কেষ্ট প্রথমটা চমকে উঠল, তারপর একটি কথাও না বলে সুট করে পকেট থেকে 3টি টাকা বের করে নকুরবাবুর হাতে দিয়ে এক দৌড়ে আবার তার টুলে গিয়ে বসে পড়ল। আমরা হাঁ হয়ে গেলাম, কিছুই মাথায় ঢুকছে না। নকুরবাবু আমাদের মনের কথাটা টের পেয়েছিলেন। হেসে হেসে বললেন, বুঝতে পারছেন না তো? না। টেবিলের উপর দিয়ে আমাদের দিকে ঝুঁকে নকুরবাবু বললেন, আরে মশাই, কেষ্ট 1 কিলোর জায়গায় 900 গ্রাম রাবড়ি এনেছে, কিন্তু আমার চোখে কি ধুলো দেওয়া এতই সোজা? ললিতবাবু অবাক হয়ে বললেন, 100 গ্রাম কম এনেছে, বুঝলেন কি করে? নকুরবাবু বললেন, আমার পেটের রাবড়ির জন্য 1 কিলোর একটা খোপ আছে, কিন্তু কেষ্ট যে রাবড়িটা আনলো সেটা খেয়ে মনে হলো খোপটা ঠিক ভরেনি, যেন একটু খালি খালি লাগছে। তাই তাই কি? আপনাদের বসতে বলে বেরিয়ে গেলাম। এখানে 3টে রাবড়ির দোকান আছে। প্রথম দুটো দোকানে কেষ্টর চেহারার ডেসক্রিপশন দিয়ে জিজ্ঞেস করলাম এরকম কেউ 1 কিলো রাবড়ি কিনতে এসেছিল কিনা। তারা না বললে থার্ড দোকানদার জানালো হ্যাঁ, তবে 1 কিলো না, 900 গ্রাম নিয়ে গেছে। খাবার দাবারের ব্যাপারে আমার সঙ্গে চালাকি নয় বাপু। দেখলেন তো আপনাদের চোখের সামনে কেষ্টকে ক্যাক করে ধরে কেমন 100 গ্রামের দামটা আদায় করলাম। বলে খুশিতে গলার ভেতরে গুনগুন করে কি একটা গানের সুর ভাঁজতে লাগলেন। লিসেন চ্যানেলে আজকে শুনলেন প্রফুল্ল রায়ের লেখা খাওয়া দাওয়ার গল্প।